এই রোবটটি বিশ্বের প্রথম রোবট মিলিয়নিয়ার। ইতিহাসে প্রথমবার মানব সদৃশ রোবটের আঁকা ছবি নিলামে তুলেছে ব্রিটিশ নিলামঘর সদেবী। আর শুধু এইটা নামের এই চিত্রকরই এখন শিল্পের জগতে সাড়া ফেলে দিচ্ছে এমন কিন্তু নয়। এরা এখন কি কি করতে পারে তা জেনে আপনারা অবাক হবেন। এইটা রোবট চিত্রশিল্পী। 2 মিটারের বেশি উঁচু এই চিত্রকর্মের নাম AI গড। 7 নভেম্বর সদেবীর অনলাইন নিলামে এটি বিক্রি হয়ে যায়। দাম ওঠে 10 লাখ ইউরোর বেশি। যন্ত্রের তৈরি শিল্পকর্ম হিসেবে অর্থের অঙ্কটা বেশ বড়ই, বিশেষ করে যখন নিলামের আগে চিত্রকর্মটির দাম ধরা হয়েছিল সর্বোচ্চ 1,70,000 ইউরো। এইটা চলে কৃত্রিম বুদ্ধিমত্তায়। শিল্পকর্ম সৃষ্টিতে সে অ্যালগোরিদমের ওপর নির্ভর করে আর যোগাযোগের জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে। তার জনক ইংল্যান্ডের এক নাগরিক, গ্যালারি পরিচালক এইডেন মেলার। ব্রিটিশ রোবোটিক্স প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্ড আর্টসের সঙ্গে যৌথভাবে তিনি এই রোবটটির নকশা করেন। কিন্তু চলুন সেই চিত্রকর্মে ফেরা যাক। এরা নিজে নিজেই পুরোটা তৈরি করেনি। রোবটটি অ্যালান টিউরিং এর কয়েকটি ছোট প্রতিকৃতি এঁকেছে। এরপর সেগুলো বড় ক্যানভাসে জুড়ে দেওয়া হয়েছে। পরে চিত্রশালার সহকারীরা এর ওপর রং ও বুনন যোগ করেছেন। সবশেষে এই সব কিছুর ওপর রং করেছে এইটা। তাতে চিত্রকর্মে যোগ হয়েছে নতুন চিহ্ন, বুনন। আপনার মত কি? শৈল্পিক নৈপুণ্য সহ আরও কিছু রোবটের কথাও এখানে বলা যেতে পারে। মূলত পণ্য উৎপাদনের জন্য নির্মিত রোবট মায়রা জার্মানি ড্রেসডেনে প্রথমবারের মতো সঙ্গীত পরিচালনা করে আত্মপ্রকাশ করে। সময় নির্দেশ করতে রোবটের কাছে ছিল 3টি রঙিন লাইট সেভার। রোবটকে নড়াচড়া ও অঙ্গভঙ্গি শেখায় মানুষ কন্ডাক্টর। প্রতিটি রোবট নিজ নিজ দলকে চালায় তার নিজস্ব লয়। অনেক সময় সেটা এমন কিছু হয় যা মানুষের পক্ষে সম্ভব নয়, এবং সেটা এমনটা শোনায়। আসলে এটা বেশ উপভোগ্য। তবে মায়রা রোবটের শৈল্পিক সক্ষমতা সীমিত। বাদকেরা খুব দ্রুত বা খুব ধীর গতিতে বাজালে তা রোবটটি বুঝতে পারে না। তাছাড়া সঙ্গীত ব্যাখ্যাও করতে পারে না মায়রা, যা পরের এই রোবটের জন্য সত্য। 2024 সালের অক্টোবরে সুইডেনে নিজের উদ্বোধনী প্রদর্শনীতে সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে তাল মিলিয়ে চেলো বাজায় এই রোবট। সুরকার ইয়াকুব মোলরাদ অবশ্য প্রথমে এমন এক জটিল সঙ্গীত সৃষ্টি করার কথা ভেবেছিলেন যা কোনো মানুষের পক্ষে বাজানো সম্ভব হবে না। যাই হোক, তার বদলে বরং রোবটের অভিব্যক্তি প্রকাশের সক্ষমতাকে তুলে ধরার জন্য ধীর ও সরল একটি সুর তৈরি করেন তিনি। সঙ্গীতের নোটেশন মূলত কোডের মতো, তাই আমার সঙ্গীত নোটেশন আসলে কোড হিসেবে লেখা হয়েছিল। ফলে রোবোটিক ছিল সরাসরি স্কোর থেকে তাৎক্ষণিকভাবে বাজাচ্ছিল। একজন মিউজিশিয়ান যেভাবে স্কোর থেকে নিজস্ব ব্যাখ্যা তৈরি করে সেভাবে নয়। মোলরাদ বলেন, এই কাজের জন্য কিছুটা সমালোচনাও সইতে হয়েছে তাকে। চাকরির বাজারে রোবটের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে, এ নিয়ে সঙ্গীতজ্ঞরা নিন্দার ঝড় না ওঠালেও সত্যি বলতে গেলে রোবোটিক্স এবং এআই ক্ষেত্রে নানা উন্নয়ন শিল্পীদের জন্য ব্যাপক অনিশ্চয়তা বয়ে আনতে পারে। শিল্পী বনাম এআই। 2024 সালে 13,500 জনের বেশি শিল্পী ও সৃজনশীল ব্যক্তি একযোগে এআই প্রশিক্ষণ নিয়ে বিবৃতি প্রকাশ করেন। এতে উন্নয়নের কাজে শিল্পকর্মের অবৈধ ব্যবহার নিয়ে জোর উদ্বেগ জানানো হয়। এর উদ্দেশ্য কৃত্রিম বুদ্ধিমত্তায় সম্ভাব্য অপব্যবহার থেকে সৃজনশীল কন্টেন্টকে রক্ষা করা। যেমন ধরুন ছবি ও ভিডিও জেনারেটর, সঙ্গীত জেনারেটর, পাশাপাশি এআই টেক্সট টুল এবং রোবটকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহৃত তথ্যপাত্য। জর্জ আর মার্টিন কিংবা জন গ্রিশামের মতো জনপ্রিয় লেখকেরাও তাদের কাজকে প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করায় এআই শিল্পের সমালোচনা করেছেন। কাজে শিল্পীদের সুরক্ষার জন্য অনেক কিছু নিয়েই সতর্ক থাকা দরকার। ইতিহাস বলে প্রযুক্তিগত উন্নয়ন মানুষের জন্য ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের ফলাফল বয়ে আনতে পারে। ভবিষ্যতে কি শুধু রোবট আর এআই এর হাতেই হবে শিল্প চর্চা? সরে যেতে হবে মানব শিল্পীদের? আমাদের জানান আপনার ভাবনা। আজ এ পর্যন্তই, আজকের জন্য বিদায়। দেখা হবে আগামীতে।